জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। স্যার স্তূপগুলো নিয়ে একটু আলোচনা করবেন। ভালো ভালো প্রশ্ন আছে স্তূপ থেকে, তো স্তূপের ভিডিওটা তোমাদের জন্য করে দেওয়া হলো। আমরা অমরাবতী, নাগার্জুনকোন্ডা একটা করেছি, সাঁচি স্তূপ বা ধামিক স্তূপ থেকে অনেক প্রশ্ন আসছে সাঁচির পাশাপাশি, সেগুলো করার চেষ্টা করেছি। তো আজকে তোমাদের এই ইউটিউব চ্যানেলে একটা ভিডিওতে আমরা সাঁচি স্তূপ এবং ধামিক স্তূপকে নিয়ে আলোচনা করেছি। কেমন লাগলো একটু জানিও। আর জানা স্যার ইউটিউব চ্যানেল যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সবাই, আর বন্ধুদের একটু শেয়ার করো, একটা লাইক, একটা কমেন্ট করো, এইটুকু আবদার রইল। তো সেই মহাচৈত্যগিরি সাঁচি স্তূপ, তাই না, সেই মেজর কোলের দ্বারা সংরক্ষিত হয়েছিল, ইউনেস্কো থেকে ওয়ার্ল্ড হেরিটেজ পেয়ে সাঁচি স্তূপ, যার ছবি তোমাদের দেওয়ার চেষ্টা করেছি, দেখবি। আর ধামিক স্তূপও কিন্তু আমরা আলোচনা করব। তো যাই হোক, সেই মহাচৈত্যগিরি সাঁচি স্তূপ তোমরা প্রত্যেকে মনে রাখবে, মধ্যপ্রদেশের ভোপাল থেকে একদম যাওয়া যায়, এবং মার্ক করে দিচ্ছি, তোমরা দেখে নাও। মহাচৈত্যগিরি সাঁচি স্তূপ, সাঁচি স্তূপ কোথায় আছে বর্তমানে? স্টেট বললে মধ্যপ্রদেশ, শহর বললে ভোপাল, তার 46 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থান করছে মহাচৈত্যগিরি সাঁচি স্তূপ। এর উচ্চতাটা ভালো করে মার্ক করবে, 16.46 মিটার, এবং এর ব্যাস 36.6 মিটার। এগুলো খুব ভালো করে মনে রাখবে। এবং ভোপাল থেকে যেটা যাওয়া যায়, এটা পড়ছে এখন রায়সেন ডিস্ট্রিক্ট সাঁচি স্তূপ। তাহলে কোন শহর থেকে যাওয়া যায় বলে দিলাম, কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, রায়সেন ডিস্ট্রিক্ট, স্টেট বললে মধ্যপ্রদেশ, উচ্চতা বলে দিয়েছি এবং ব্যাস বললাম, খেয়াল করবে সবাই। এবং এটি মৌর্যসময় অশোক তৈরি করেছিল বলে অনুমান করছে খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে। তাহলে 3য় খ্রিস্টপূর্বাব্দে তৈরি হয়েছে, মৌর্য যুগে তৈরি হয়েছে বলতে পারি আমরা। কার হাত ধরে বললে অশোক তৈরি করেছে বলতে পারি আমরা। এবং এই সাঁচি স্তূপ প্রথম ইউনেস্কো থেকে ওয়ার্ল্ড হেরিটেজ পাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে একটি আন্তর্জাতিক সংস্থা হচ্ছে ইউনেস্কো, ইউনাইটেড নেশনস এডুকেশনাল কালচারাল স্টেশন, তাই তো? আমাদের ইউনাইটেড নেশনস অনুগত একটি সংস্থা, ইউনেস্কো থেকে আমরা 1989 সালে আমরা পাচ্ছি প্রথম কি পেয়েছি না, ওয়ার্ল্ড হেরিটেজ। যাও, তাহলে এই ওয়ার্ল্ড হেরিটেজ পাচ্ছে সাঁচি স্তূপ। রেলের গ্রুপ ডির প্রশ্ন, এই সাঁচি স্তূপ বর্তমানে কোন রাজ্যে, এটা পেয়েছি। সাঁচি স্তূপ কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ পেয়েছিল? 1989 সালে। কোন সংস্থা কর্তৃক পেয়েছে? ইউনেস্কো থেকে পেয়েছে। ভালো করে মনে রাখবে এইটা, ইউনেস্কো, UNESCO, ভালো করে মনে রাখবে এইটা। আর 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধে অশোক খুবই মর্মাহত হয়েছিল, এবং কলিঙ্গ যুদ্ধে অশোক হারাচ্ছে আমাদের অনন্ত পদ্মনাভনকে, তাই তো? এটাই আমরা পাচ্ছি, যদিও ডিবেটিং, তবুও অনন্ত পদ্মনাভনকে পরাজিত করছে, অনেক বই আমরা পাচ্ছি। আর কলিঙ্গের প্রতিষ্ঠাতা হচ্ছে মহামেঘবাহন। আর কলিঙ্গের শ্রেষ্ঠ রাজা আমাদের ছিল খারবেল, যার হাতিগুম্পা শিলালিপি আমরা চর্চা করেছি বা পরবর্তী পড়াবো, তোমাদের দেখতে পাবে। যাক, সেই কলিঙ্গ যুদ্ধে, যে কলিঙ্গ উড়িষ্যাতে অবস্থান করছে, 261 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল, রক্তক্ষয়ে বিচলিত হলেন এবং অশোক কি করলেন? যুদ্ধনীতিকে ত্যাগ করলেন এবং বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্তের কাছ থেকে তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষা নিলেন। মনে রাখবে এইটা। তাহলে অশোক কলিঙ্গ যুদ্ধের পরে বৌদ্ধ ধর্মে আসছেন এবং দীক্ষা নিচ্ছেন উপগুপ্তের কাছ থেকে। অর্থাৎ অশোক চণ্ডাশোক থেকে ধর্মাশোক যে হচ্ছেন, সেই জায়গাটার নাম আমাকে আর বলতে হচ্ছে না, সাঁচিতে হয়েছিল। তো অশোক কলিঙ্গ যুদ্ধের পরে যুদ্ধনীতি ত্যাগ করে ধর্মনীতি নিচ্ছে, ধর্ম বিজয় নীতি নিচ্ছে, বৌদ্ধ ধর্মে দীক্ষা নিচ্ছে উপগুপ্তের কাছ থেকে। সেই অনুষ্ঠানটা, ঘটনাটি ঘটেছিল কোথায়? সাঁচিতে। মনে রাখবে এইটা। ভোগবিলাস ত্যাগ করে 1 বছর সংগ্রামে বাস করেছিলেন সম্রাট, এবং প্রাসাদীয় শ্রমণদের বাসের জন্য তিনি কি করেছিলেন? ছেড়ে দিয়েছিলেন। এবং তিনি সারা দেশে যে বৌদ্ধ ধর্মের প্রচার, গৌতম বুদ্ধের যে আদর্শ প্রচার করার চেষ্টা করেছিলেন, সেই বৌদ্ধ ধর্মের প্রচার কিন্তু শুরু করেছিলেন এই সাঁচি থেকেই। ভালো করে মনে রাখবে কোথা থেকে করেছিল। এবং ছবি তো দেখে নাও, ওই সাঁচি স্তূপ। প্রত্যেক কাছে আজকে তথ্য বিস্ফোরণের যুগ, মিডিয়া তোমরা দেখতে পারো, এইটি ছিল অরিজিনাল সাঁচি স্তূপ। মনে রাখবে, কলকাতার এই সাঁচি যে স্তূপটা, ওর অনুকরণে কলকাতায় বিড়লা তারামণ্ডল গড়ে ওঠে, 1963 বিড়লা তারামণ্ডল। যা কলকাতার বিড়লা তারামণ্ডল গড়ে উঠছে সাঁচি স্তূপের অনুকরণে, এটা মনে রাখবে। গৌতম বুদ্ধের যে আদর্শকে অশোক ছড়িয়ে দিচ্ছেন, সেটা কিন্তু সাঁচি থেকে শুরু করেছিলেন, এবং তার পুত্র মহেন্দ্র কন্যা সঙ্ঘমিত্রাকে শ্রীলঙ্কায় পাঠিয়েছিল বৌদ্ধ ধর্মের বাণীর প্রচার উদ্দেশ্যে। সেটা কিন্তু কোথা থেকেও নয়, এই সাঁচি থেকেই পাঠিয়েছিল। তাহলে কি করলেন? পুত্রকে কন্যাকে শ্রীলঙ্কায় পাঠাচ্ছেন, সেটা কিন্তু আমাদের সাঁচি থেকেই করা হয়েছিল। এবং অশোক কি করলেন? গৌতম বুদ্ধের পরিকল্পনা মতো দেহাবশেষের স্মারক রূপে 84,000 স্তূপ নির্মাণ করেছিল। অসংখ্য পরীক্ষায় দিয়েছে। অশোক মোট স্তূপ করেছিল 84,000 স্তূপ করেছিল, মনে রাখবে এইটা। এর মধ্যে 8টা স্তূপ তিনি গড়েছিলেন সাঁচিতে। ভালো করে লাইনটা মনে রাখবে।
মোট স্তূপ হচ্ছে অশোক 84,000, এর মধ্যে 8টা স্তূপ নির্মাণ করলেন মধ্যপ্রদেশ সাঁচিতে। এর মধ্যে 3টে আজও আমরা কিন্তু সাক্ষ্য বহন করে চলেছি বা আজও কিন্তু টিকে রয়েছে। বৌদ্ধ ধর্মের অবলুপ্তির পরেও 14 শতক থেকে লোকচক্ষুর অগোচরে ছিল সাঁচি। তাহলে 14 শতাব্দীর পরবর্তীকালে আমরা সাঁচি স্তূপ ছিল জানতামই না। মনে রাখবে এইটা, বিভিন্ন রাজা মহারাজাদের ঘাত আঘাত আসছে, তবে সাঁচি স্তূপকে সবচেয়ে ক্ষতবিক্ষত করে দিয়েছিল মোগল সম্রাট ঔরঙ্গজেব, যিনি কাশীর বিশ্বনাথের মন্দির, বারাণসীর গোবিন্দজির মন্দির, গুজরাটের সোমনাথ মন্দির, সাঁচি স্তূপ সবই কিন্তু ভেঙেছিল ঔরঙ্গজেব। মনে রাখবে এইটা। এবং তা সত্ত্বেও বলতে পারি ভারতে আবিষ্কৃত স্তূপগুলোর মধ্যে এখনো অনেকটাই সুরক্ষিত বলতে পারবো আমরা সাঁচি স্তূপ। এবং এই স্তূপের তোরণটি সর্বোচ্চ তোরণ বলে ধরা হয়। সাঁচি স্তূপের তোরণটা আজ সবচেয়ে স্ট্যান্ডার্ড বা বৃহৎ বা সর্বোচ্চ বলে ধরা হয়। এই সাঁচি স্তূপ লোকচক্ষুর অগোচরে চলে যায়, সেটাকে প্রথম আবিষ্কার করলো কে? জেনারেল টেলর এবং জেনারেল রাইলট। 1818 সালে মার্কুইস হেস্টিংস বা লর্ড ময়রান আমলে 1818 সালে ব্রিটিশ জেনারেল টেলর এবং জেনারেল রাইলট প্রথম সাঁচি স্তূপ আবিষ্কার করলেন। এবং এই স্তূপকে প্রথম যে সংরক্ষণের কাজ করছেন 1821 সালে মেজর কোলে। আর একবার বলবো, প্রথম 1881 সালে এই স্তূপকে সংরক্ষণ করছেন কে না 1818তে আবিষ্কার এবং টেলর এবং রাইলট আবিষ্কার করলেন এবং সংরক্ষণ করছেন মেজর কোলে। কত সালে? 1881 সালে। 12 থেকে 19 সালের মধ্যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তৎকালীন জেনারেল জন মার্শাল তিনি নবরূপে সংস্কার করলো সাঁচি স্তূপকে। 1818 সালে আবিষ্কার কে করলেন? জেনারেল টেলর এবং জেনারেল রাইলট। 1821 সালে মেজর কোলে একে প্রথম সংরক্ষণ করলেন, নবরূপে আধুনিকভাবে সংস্কার করছে জন মার্শাল 1912 থেকে 19। আর 1989 এটা ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ পেয়েছিল, তাই না? এই সাঁচি স্তূপকে গুপ্ত যুগে মহাচৈত্যগিরি বলা হয়েছে। আর একটা নাম কি হতো? কাকনাথ বোট। এই কাকনাথ বোট হচ্ছে সাঁচির আরেক নাম। 7ম শতকে এই সাঁচিকে বা মহাচৈত্যগিরিকে কি বলা হয়েছে? বোট শ্রী পর্বত। কাকনাথ বোট বা বোট শ্রী পর্বত কার আরেক নাম? না, সাঁচি স্তূপের আরেক নাম। সাঁচির মহাস্তূপকে ত্রিমেদী স্তূপও বলা হয় বা প্যাগোডাও বলা হয়। এই টার্মগুলো খেয়াল করবে যারা ডব্লিউবিসিএস মেন দিবে আগামী দিনে বা নেট এবং সেট দিবে, এগুলো মন দিয়ে শুনবেন, আপনারা অনেক উপকার পাবেন। কিন্তু যাক, বোট শ্রী পর্বত বা ত্রিমেদী স্তূপ বা প্যাগোডা কার এক নাম। মহাস্তূপটা সাঁচিতে ইট দিয়ে নির্মাণ করেছিলেন অশোক। মনে রাখবে এইটা, যেখানে গৌতম বুদ্ধের কিছু দাঁত রেখেছিলেন তিনি। মহাস্তূপের আগার দ্বিগুণ করছে পরবর্তীকালে শুঙ্গ রাজারা, যে শুঙ্গদের কিন্তু ক্যাপিটাল ছিল ওই মধ্যপ্রদেশে বিদিশা নামক শহরে। শুঙ্গরা সাঁচির কাঠের তৈরি রেলিংটি পাথরের করে দিয়েছিল। সাঁচির প্রথম স্তূপটা কিন্তু রেলিংটা কাঠের ছিল, পরে পাথরের করছে শুঙ্গ রাজারা। আর সাঁচির দ্বিতীয় স্তূপটিতে ধর্মপ্রচারের অবশেষ আছে বলে অনেকে আমরা মনে করছি। তাই অশোক ধর্মপ্রচারকদের অবশেষটা কিন্তু ওখানে দিয়েছিল দ্বিতীয় স্তূপে। ভালো করে মনে রাখবে এটা। আর কি না, তৃতীয় স্তূপে কি আছে না, সারিপুত্র এবং মৌদগল্যায়নের অস্থি সেখানে রয়েছে বলে মনে করবে, অস্থি সেখানে বা হাড় আছে বলে মনে করা হয়। এবং তৃতীয় স্তূপে সাতবাহন শাসকরা মূল বেদিকার চারিদিকে 4টি তোরণ নির্মাণ করেছিলেন। মনে রাখবে এটা। তো শুঙ্গরা কাঠ থেকে পাথর করছে, সাতবাহনরা চারিদিকে 4টা তোরণ নির্মাণ করে দিয়েছিল। তো প্রথম তোরণটি সাউথিন পার্ট বা দক্ষিণ পার্টের ছিল। এবং জন মার্শাল এবং কুমারস্বামী সরস্বতী কি বলছে? সাঁচি স্তূপের শিল্পকে বনস্পতি শৈলী বলেছেন জন মার্শাল এবং কুমারস্বামী। ভালো করে তোমরা মনে রাখবে। এবার নেক্সট আসছি ধামেক স্তূপ। গুপ্ত যুগের আরেক শ্রেষ্ঠ স্তূপ হচ্ছে ধামেক স্তূপ, যেটি 5ম 6ষ্ঠ শতাব্দীতে নির্মিত হয়েছিল এই ধামেক স্তূপ। মনে রাখবে। এবং উত্তরপ্রদেশের সারনাথে বৃহত্তম স্তূপগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ধামেক স্তূপ। তাহলে দেখো, ভোপাল, সাঁচি মধ্যপ্রদেশে, আর ধামেক স্তূপ কোন রাজ্য? উত্তরপ্রদেশ। কোন শহর? সারনাথে। এবং বৃহত্তম স্তূপ কোন যুগে বলছি আমরা? গুপ্ত যুগের সময়কালটা 5th and 6th সেঞ্চুরি। এবং এই স্তূপটা দেখতে কেমন না, বেলানাকার দেখতে। এবং ইস্টক দ্বারা মেধির যে তলদেশটা নিচের দিকটা স্তূপটি নির্মিত হয়েছিল 92 ফুট। মনে রাখবে এইটা। এবং প্রস্থও কিন্তু 92 ফুট। তাই দুটা দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু সমান 92 ফিট। মনে রাখবে। আর তলদেশ সমেত স্তূপের উচ্চতা 141 ফুট। এইগুলো কিন্তু ভালো করে মনে রাখবে, কাজে লাগতে পারে। তাই ধামেক স্তূপের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ভালো করে মনে রাখবে 141 ফিট। এবং গোলাকার যে মেধিটা রয়েছে রাউন্ডটা, এই প্রস্তর দিয়ে নির্মিত হয়েছিল, পাথর দিয়ে নির্মিত হয়েছিল। স্তূপের উপরের অংশ ইটের, নিচটা পাথরের প্রস্তর দিয়ে একটা করেছিল, উপরটা ইটের করেছে ধামেক স্তূপ। এবং এখানে রয়েছে 8টি অভিক্ষেপ,
কোথায় আছে? ধামেক স্তূপে। প্রতি অভিক্ষেপে মূর্তি স্থাপনের জন্য আছে একটি করে কুলুঙ্গি, ভালো করে মনে রাখবে। আর মেদির বহির্ভাগটা, সামনের দিকটা মানুষ, লতাপাতা, জীবজন্তু অগভীরভাবে খোদিত রয়েছে, ভালো করে মনে রাখবে। উপরিভাগ থেকে 3 ফুট গভীরে একটি প্রস্তর ফলক আবিষ্কৃত হয়েছে। ধামেক স্তূপের উপরিভাগ থেকে 3 ফুট গভীরে একটি প্রস্তর ফলক আবিষ্কৃত হয়েছে, যাতে লেখা আছে 6ষ্ঠ 7ম শতকের হরপে বৌদ্ধ গাথা। তাই দেখো 5ম 6ষ্ঠ শতাব্দী, এখানে 6ষ্ঠ 7ম অর্থাৎ 6th সেঞ্চুরিতে আমরা কনফার্ম হতে পারি ধামেক স্তূপ নির্মিত হয়েছিল। এবং উত্তরপ্রদেশের এই সারনাথে অবস্থিত ধামেক স্তূপ কিন্তু আজও আমাদেরকে সাক্ষ্য বহন করে চলেছে। মনে রাখবেন হিয়েন সাং যখন গিয়েছিলেন এই 640 খ্রিস্টাব্দে, সেখানে কিন্তু তিনি ধামেক স্তূপের কথা বলছেন বা সারনাথের কথা বলছেন হিয়েন সাং। এবং মনে রাখবে এই ধামেক স্তূপে উত্তরপ্রদেশে যেটা সারনাথ অবস্থিত, এখানে কি করলেন? গৌতম বুদ্ধ তার 5 শিষ্যকে উপদেশ দিয়েছিলেন। সে 5 জন শিষ্যের নাম কি? সেই কাউন্ডিন্য, আশাজেব, ভাদ্দিয়া, ভাপ্পা এবং মহানাম। এই 5 জন শিষ্য গৌতম বুদ্ধ যে উপদেশ দিয়েছিল, কোথায় দিয়েছিল? ওই সারনাথে ধামেক স্তূপে দিয়েছিল। এই ধামেক যে বলছি আমরা, এটা কি শব্দ গো? ধামেক একটা সংস্কৃত শব্দ, এসেছেন ধর্মিকসা থেকে। ধর্মিকসা থেকে এসেছেন এই ধামেক স্তূপ, যার বাংলা অর্থ আইনের চিন্তা করা। তাহলে সংস্কৃত শব্দ ধার্মিকসা থেকে এসেছেন ধামেক স্তূপ। সেই ধামেক বা ধর্মিকসার বাংলা অর্থ হচ্ছে আইনের চিন্তা করা। এই ধামেক স্তূপ ধর্মরাজিকা স্তূপের 180 মিটার পূর্ব দিকে অবস্থিত। দেখবি সারনাথে একটা রয়েছে ধর্মরাজিকা স্তূপ, ঠিক তার 180 মিটার পূর্ব দিকে হচ্ছে ধামেক স্তূপ। আর এই স্তূপের প্রাচীরটি মানুষ ও পাখির চমৎকার খোদাইকৃত মূর্তি, লতাপাতা বলে এসেছি, মানুষ পাখিরও চিত্র কিন্তু রয়েছিল। এবং সেই সাথে ব্রাহ্মী লিপিতে, শিলালিপি দিয়ে আবৃত এই স্তূপটি 6 বার বড় করা হয়েছিল। ব্রাহ্মী লিপিতে শিলালিপিতে আবৃত কোন স্তূপ? উত্তরে ধামেক স্তূপ। এবং 6 বার এই স্তূপের পরিধি বৃদ্ধি করার চেষ্টা করা হয়েছিল। উপরের অংশটি কিন্তু এখনো অসমাপ্ত, সম্পূর্ণ করতে পারেনি। আমি বলেছি চৈনিক পর্যটক হিয়েন সাংও কিন্তু ধামেক স্তূপ অঞ্চলে পরিদর্শন করতে গিয়েছিল। এবং এই ধামেক স্তূপটা কিন্তু বর্তমানে জৈন পাণ্ডুলিপি ধর্মেকসা নামটি উল্লেখ আছে। অতএব যে ধর্মেকসা থেকে এসেছে এটা উল্লেখ আছে কিন্তু জৈন পাণ্ডুলিপিতে, ভালো করে মনে রাখবে। আর হিয়েন সাংও কিন্তু এখানে গেছে, মনে রাখবে এটা। আর গৌতম বুদ্ধের যে মহাপরিনির্মাণের পর তার দেবাশিসের 8টি স্তূপের নিচে সমাহিত করা হয়েছিল, তার একটি স্তূপ হচ্ছে ধামেক স্তূপ। আবারও বলবো, গৌতম বুদ্ধের যে মৃত্যু বা মহাপরিনির্মাণ, তার 8টা স্তূপের নিচে সমাহিত করা হয়েছিল। তার একটি স্তূপ কিন্তু না বললেই নয়, সেটা হচ্ছে ধামেক স্তূপ, মনে রাখবে এটা। যাই হোক, এই জৈন পাণ্ডুলিপিতে যে ধর্মেকসার কথা উল্লেখ আছে, প্রত্যেকে মনে রাখবে, সেটা প্রথম বর্ণনা দিচ্ছেন এশিয়াটিক সোসাইটির সদস্য জোনাথন ডানকান। আবারও বলবো, সারনাথে ধ্বংসাবশেষের প্রথম বর্ণনা, ধামেক স্তূপের বর্ণনা দিচ্ছেন এশিয়াটিক সোসাইটির সদস্য জোনাথন ডানকান, যিনি 1792 সালে বারাণসীতে প্রতিষ্ঠা করেছিল প্রথম সংস্কৃত কলেজ, যার নাম বারাণসী সংস্কৃত কলেজ। সেই জোনাথন ডানকান প্রথম সারনাথের ধ্বংসাবশেষে উল্লেখ করছেন। পরবর্তীকালে আলেকজান্ডার ক্যানিংহাম এই স্তূপকে জগৎ সিং স্তূপ বলেছেন। তাহলে কোন স্তূপকে জগৎ সিং স্তূপ বলা হয়? ধামেক স্তূপকে কে বলছেন? আলেকজান্ডার ক্যানিংহাম, যিনি হরপ্পা সভ্যতার সঙ্গে ওতপ্রোত জড়িয়েছিলেন। এই জগৎ সিং কে ছিল? না, চৈত সিং, যিনি বারাণসীর রাজা, তার দেওয়ান ছিল, তিনি এই স্তূপের সঙ্গে যুক্ত ছিলেন। ধামেক স্তূপের মলাগন্ধা কুটি বিহারের ধ্বংসাবশেষ আজও খুব জনপ্রিয়। এই মলাগন্ধা কুটিটি, যেটা বিহারের যে ধ্বংসাবশেষ ধামেক স্তূপের, এটা খুবই জনপ্রিয়, মনে রাখবে। আর এইরূপ স্তূপের এইরূপ টপিকগুলো সুস্পষ্ট ব্যাখ্যা আলোচনা পাওয়ার জন্য এই বইটা কিন্তু আপনারা অবশ্যই স্টাডি করবেন। এবং জানা স্যার পার্সোনালভাবে তোমাদের WBCS এবং নেট সেট কোর্স সার্ভিসে ব্যাচ শুরু করেছেন, আপনারা যোগাযোগ করতে পারেন। আজকে এই পর্যন্ত রইল। ভালো লাগলে একটু শেয়ার কমেন্ট করে দিও। বাই।